أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي এদিকে আসো তুমি এদিকে আসো এখানে আসো। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 101 ধারা পর্যন্ত। আজকে আমরা একটু রিভিশন দেব 96 ধারা থেকে। আমরা গতকালকে পড়ছিলাম হচ্ছে 96 ধারা হচ্ছে তল্লাশি পরোয়ানার সংজ্ঞা। এখন তল্লাশি পরোয়ানার সংজ্ঞাতে কত দিবেন? 96, 98, 99 ক 100? রেদওয়ান, না, তল্লাশি পরোয়ানা, 96 হ্যাঁ পরোয়ানাতে 96 94, 95 দ্বারা নোটিশে যদি হাজির না হয় সেই ক্ষেত্রে আদালত দলিল বস্তু উদ্ধারের জন্য যে পরোয়ানা ইস্যু করেন তাকে তল্লাশি পরোয়ানা বলে। ফৌজদারি কার্যবিধি আইনের 96 দ্বারা পিআরবি 280 বিধি। 97 দ্বারা হচ্ছে আদালত তল্লাশি পরোয়ানার স্থান নির্ধারণ করে দিবেন বা নিয়ন্ত্রণ করতে পারবেন। 97। 98 দ্বারা হচ্ছে চুরাই মাল, জাল দলিল, নকল মুদ্রা, জাল টিকিট, জাল স্টাম্প, জাল সিল বা এইসব প্রস্তুতের জন্য যেসব যন্ত্রপাতি দখলে রাখে সেগুলোর জন্য তল্লাশি পরোয়ানা দিবেন। এতে 5টা অধিকার দিবেন বা 5টা ক্ষমতা দিবেন আদালত: প্রবেশ করার, তল্লাশি করার, অবৈধ মালামাল জব্দ করার, মালামাল হেফাজত এবং সংরক্ষণ করা এবং আসামিকে গ্রেপ্তার করে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা। 99 দ্বারা হচ্ছে স্থানীয় সীমার বাহিরে তল্লাশি পরোয়ানা মালামাল পাওয়া গেলে এখতিয়ার সম্পন্ন আদালতের নিকট প্রেরণ করবেন। 99 ক বাজেয়াপ্ত প্রকাশনা উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা। 100 দ্বারা হচ্ছে অবৈধভাবে আটক ব্যক্তিকে যদি আদালত জানতে পারেন সেক্ষেত্রে তাকে উদ্ধারের জন্য যে পরোয়ানা ইস্যু করবেন তাকে 100 দ্বারা হচ্ছে অবৈধভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করবেন। তারপরে পড়ছিলাম হচ্ছে 101 দ্বারা ফৌজদারি কার্যবিধি আইনের 96, 98, 99 ক এবং 100 দ্বারা তল্লাশি পরোয়ানার ক্ষেত্রে অবশ্যই ফৌজদারি কার্যবিধি আইনের 43, 77, 79, 82, 83, 84 ধারার বিধান প্রযোজ্য হবে। তাহলে 43-এ আমরা কি পাইছি একটু সাথে সাথে বলেন। জনগণকে সাহায্য করবে। হ্যাঁ। 77, ৭৭ হচ্ছে যখন পুলিশ অফিসার পাওয়া যাবে না, এক বা একাধিক ব্যক্তি তল্লাশি করতে পারবে। হ্যাঁ, পুলিশ অফিসার পাওয়া যাবে না তখন অন্য কোনো ব্যক্তির নিকট তল্লাশি পরোয়ানা নির্দেশিত করতে পারেন। 79, পুলিশ অফিসার নিকট প্রেরিত পরোয়ানা হ্যাঁ ঊর্ধ্বতন তারপরে অফিসার অধস্তন অফিসার দ্বারা তল্লাশি পরোয়ানা কার্যকর করাইতে পারবেন। তবে 79-র একটা দ্বারা কথা বলছিলাম না যে তল্লাশি পরোয়ানা বা গ্রেপ্তারি পরোয়ানা অধস্তনকে দিয়ে তল্লাশি করানো যাবে না বা পরোয়ানা কার্যকর করানো যাবে না কখন? অধস্তন অফিসারকে দিয়ে গ্রেফতারি পরোয়ানা বা তল্লাশি পরোয়ানা কার্যকর করানো যাবে না কখন? 79 দ্বারা একটা কথা বলছিলাম না, মনে আছে আপনাদের? যখন জুনিয়র এএসআই থানার দায়িত্বে থাকবেন তখন তার অধস্তন অফিসারকে দিয়ে সেটা কার্যকর করাইতে পারবেন না, মাথায় রাখবেন। 82 দ্বারা পরোয়ানা যেখানে কার্যকর করা যাবে, পরোয়ানা সমস্ত বাংলাদেশে কার্যকর করা যাবে। হ্যাঁ, পরোয়ানা সমগ্র বাংলাদেশে কার্যকর করা যাবে, ঠিক তল্লাশি পরোয়ানাও সমগ্র বাংলাদেশে কার্যকর করা যাবে। 83 দ্বারা স্থানীয় সীমার বাহিরে, হ্যাঁ স্থানীয় সীমার বাইরে হেক্টরধীন এলাকার বাহিরে গ্রেফতারি পরোয়ানা প্রেরণ, ঠিক তেমনি তল্লাশি পরোয়ানা প্রেরণ করা যাবে। 84 দ্বারা ওই পুলিশ অফিসারের নিকট প্রেরিত পরোয়ানা অন্য জেলায় কার্যকর যখন এক জেলা থেকে অন্য জেলায় গিয়া করা হয়, হ্যাঁ তখন তিনি সাথে নিয়ে যাবেন, নিয়ে সেই স্থানে তল্লাশি পরোয়ানা কার্যকর করবেন। তারপরে হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 102 দ্বারা। আজকের আলোচনা আমরা এখান থেকে করব যে এই অধ্যায় অনুসারে তল্লাশি কালে যদি কোনো স্থান বন্ধ থাকে তাহলে পরোয়ানা কার্যকরী অফিসার বা অন্য কোনো ব্যক্তি
সেই স্থানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা বসবাসকারী ব্যক্তিকে পরোয়ানা দেখাইলে উক্ত স্থানের প্রবেশ বা তল্লাশির সুযোগ সুবিধা দিবেন। তাহলে 102-1 এইটা আমরা কোন ধারার সাথে ব্যবহার করতে পারি? ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারার সাথে? 47। 47। হ্যাঁ, 47 এর সাথে ব্যবহার করবেন PRB 280। যে স্থানে কোনো ব্যক্তি আছে সেই স্থানে হইলে 47, আর যে স্থানে আমি কোনো মালামাল আছে সেই স্থানে প্রবেশের জন্য 102-1 PRB 280 বিধি। এখন উনি কি করলো? আমাকে অনুমতি দিল না, সেই ক্ষেত্রে 48 ধারার বিধান অনুসরণ করব, দরজা জানালা ভেঙে ভিতরে প্রবেশ করব, 102-2। তারপরে হচ্ছে 102-3, যে স্থানে তল্লাশি করা হচ্ছে সেই স্থানের কোনো ব্যক্তিকে যদি সন্দেহ হয়, যে স্থানে তল্লাশি করা হচ্ছে সেই স্থানে যদি কোনো ব্যক্তিকে সন্দেহ করা হয়, সেই ক্ষেত্রে তার দেহ তল্লাশি করা যাবে। আর মহিলা হইলে ফৌজদারি কার্যবিধি আইনের 52 ধারার বিধান অনুসরণ করতে হবে, অর্থাৎ মহিলার দ্বারা মহিলার দেহ তল্লাশি করাইতে হবে, ফৌজদারি কার্যবিধি আইনের 102-3। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 103 ধারা। 103-1 হচ্ছে কোন স্থানে তল্লাশি করতে গেলে সেই স্থানের 2 বা ততোধিক ব্যক্তিকে সাক্ষী হওয়ার জন্য লিখিতভাবে আদেশ দিবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 103-1 উপধারায় যে এই অধ্যায়ের যে তল্লাশিটা করতে গেছে সেই তল্লাশির সময় পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি স্থানীয় 2 বা ততোধিক ব্যক্তিকে তল্লাশিতে হাজির হওয়ার জন্য, সাক্ষী হওয়ার জন্য লিখিত আদেশ দিতে পারবেন। 103-1। 103-2 সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করতে হবে এবং আটককৃত মালামাল যে স্থানে পাওয়া গেছে তার তালিকা প্রস্তুত করে সাক্ষীদের স্বাক্ষর নেবেন। আদালত যদি সমন ব্যতীত উক্ত সাক্ষীদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া যাবে না। অর্থাৎ আপনি জব্দ তালিকায় যে সাক্ষীর স্বাক্ষর নিলেন, এখন আপনি কি তারা আদালতে হাজির করতে পারবেন? আপনি পারবেন না, কারণ আদালত যদি প্রয়োজন মনে করে সেই ক্ষেত্রে জব্দ তালিকার সাক্ষীকে স্বাক্ষর করার জন্য সাক্ষী হওয়ার জন্য তাদেরকে আদেশ দিতে পারবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 103-2। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 103-3। তল্লাশি স্থানের মালিক বা তাহার পক্ষের কোনো ব্যক্তি যদি হাজির হওয়ার জন্য অনুমতি চায় তাহলে তাকে অনুমতি দিবেন। অর্থাৎ কালামের ঘর তল্লাশি করা হবে, এখন কালাম কি বলল? কালাম বলল যে আমি এখানে হাজির থাকবো, তখন তাকে অনুমতি দিবেন যে হ্যাঁ ঠিক আছে আপনি হাজির থাকেন। এবং উনি যদি কালাম যদি চায় যে আমাকে একটা জব্দ তালিকার একটা কপি দেন, সেই ক্ষেত্রে তাকে জব্দ তালিকার একটা কপি দিতে হবে। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 103-4। 102-3 উপধারায় 102-3 উপধারায় যে ব্যক্তির দেহ তল্লাশি করা হয়েছে উনি যদি দাবি করে যে আমাকে একটা জব্দ তালিকার কপি দেন, সেক্ষেত্রে তাকে একটা জব্দ তালিকার কপি দিতে হবে। তারপর হচ্ছে 103-5। যদি 103-1 ধারা অনুসারে কেউ যুক্তিসঙ্গত কারণ ব্যতীত সাক্ষী না হয় বা হাজির না হয়, সেই ক্ষেত্রে সে দণ্ডবিধি আইনের 187 ধারায় দণ্ডিত হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 103-5। এখন 103 ধারা শেষ হইল। এখন 103-এ বলছে যে তল্লাশির পদ্ধতি। তল্লাশির পদ্ধতি কি? তাহলে তল্লাশির পদ্ধতিতে হচ্ছে আপনি 5টা বিষয় লক্ষ্য রাখবেন। তল্লাশির পদ্ধতিতে আপনি যখন কোনো স্থানীয় ব্যক্তিদের সাক্ষী হওয়ার জন্য আদেশ দিবেন, তখন যদি তারা সাক্ষী না হয় বা তল্লাশিতে হাজির না হয়, সেই ক্ষেত্রে আপনার এই তল্লাশি কি অবৈধ হবে? না, অবৈধ হবে না। কারণ কি? আপনি তো তখন এই যে তাদেরকে যে লিখিত সমন দিয়েছেন, তারা যে হাজির হয় নাই,
হাজির না হইলে তখন আপনার এই তল্লাশিটা অবৈধ হবে না। তারপর বলছে সাক্ষীর দুইটা গুণ থাকতে হবে, স্থানীয় এবং সম্মানিত। স্থানীয় এবং সম্মানিত, স্থানীয় বলতে আমরা বুঝি যে সে ওই এলাকার বাসিন্দা, স্থায়ীভাবে বসবাস করে, তিনি হচ্ছেন স্থানীয়। আর সম্মানিত বলতে কি বোঝা যায়? সম্মানিত বলতে ওই মহল্লার বাসিন্দাদের মধ্যে যার কথা মানে মোটামুটি সালিসি কোনো আলোচনা করতে গেলে শুনে মানে সমস্ত ব্যক্তিদেরকে বোঝানো হয়, যাদেরকে থানাওয়ালার সাথে বা উঠা বসা আছে এরকম। হ্যাঁ, এইটা আমরা সচরাচর এটাই মনে করি, কিন্তু মূলত এটা না, আইন এটাকে বলে না। আইন বলে কি? যার বিরুদ্ধে মামলা নাই। না, তাও না, যার দুর্নাম নাই। যেই ব্যক্তির দুর্নাম নাই সেই ব্যক্তি হচ্ছে কি সম্মানিত। কিন্তু আমরা সম্মানিত বলতে কি বুঝি? মেম্বার, চেয়ারম্যান, বা ওই যে কি কয়, থানায় যারা দালালি করে তারাই তো সম্মানিত নাকি? সঠিক। না। কিন্তু আইন কি বলে? আইন বলে যেই ব্যক্তির দুর্নাম নাই, যেমন একজন রিক্সা চালক, উনি কি সম্মানিত না? উনিও সম্মানিত। অর্থাৎ যদি তার কোনো দুর্নাম না থাকে সেই ক্ষেত্রে উনিও সম্মানিত। এই জন্য এই বিষয়গুলো একটু রাখবেন। যদি আপনার এমসিকিউতে চলে আসে যে স্থানীয় ব্যক্তি যিনি সম্মানিত হবেন, তাহলে তার গুণ হবে কয়টি? জব্দ তালিকায় বা তল্লাশিতে হাজির সাক্ষীর গুণ হবে কয়টি? প্রথমত বলে দিবেন দুইটি, উনি স্থানীয় হবে, সম্মানিত হবে। এরপরে যদি আপনাকে প্রশ্ন করে যে জব্দ তালিকায় বা তল্লাশিতে স্থানীয় ব্যক্তির গুণ কি কি, তখন দিবেন স্থানীয় এবং সম্মানিত। এরপরের প্রশ্ন যদি দেয় যে সম্মানিত বলতে কি বোঝা যায়, মেম্বার, চেয়ারম্যান যার কোনো দুর্নাম নাই সে, তখন আপনি দিবেন যে ব্যক্তির কোনো দুর্নাম নাই তিনি হচ্ছে কি সম্মানিত ব্যক্তি। এখন আপনি কি করলেন, তল্লাশির সময়ে স্থানীয় বাসিন্দা পাইলেন না, তখন তো অবশ্যই আপনাকে সেখানে সাক্ষী লাগবে। তখন যদি আপনি দূরের এলাকার বা পাশের গ্রামের লোকজন সাক্ষী করেন, তাহলে সেটা কি প্রযোজ্য হবে নাকি প্রযোজ্য হবে না? প্রযোজ্য হবে স্যার। হ্যাঁ, প্রযোজ্য হবে। যখন আপনার স্থানীয় লোক পাবেন না, তখন অন্য এলাকার লোকও আপনি সাক্ষী হিসেবে নিতে পারবেন, তখন এটা আপনার জন্য কোনো দোষের বা অবৈধ কোনো কিছু হবে না। তারপর হচ্ছে সাক্ষী সবসময় উপস্থিত থাকবেন এবং কিভাবে তল্লাশি করা হচ্ছে তিনি তা দেখবেন। বাড়ির মালিকও হাজির থাকবেন, জব্দ তালিকার নকল নিতে পারবেন। তারপরে হচ্ছে সাক্ষী হাজির না হলে অপরাধী হবেন। এটা গেল হচ্ছে আমরা তল্লাশির পদ্ধতির ক্ষেত্রে কি কি বিষয়গুলো আমরা অবলম্বন করব। তারপরে হচ্ছে তল্লাশির উদ্দেশ্য, যে এই সাক্ষীগুলা কি জন্য হাজির করা হয়, উদ্দেশ্যটা কি, দুইজন সাক্ষী হাজির করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে তল্লাশির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পক্ষপাত প্রতিরোধ করা। অর্থাৎ যখন নুরুল ইসলাম একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, উনি যাতে যে কোনো একটা পক্ষের পক্ষের হয়ে কাজ না করে, এই জন্য এটার জন্য দুইজন সাক্ষী নেওয়া হয়। তারপরে হচ্ছে তল্লাশি ন্যায়সঙ্গত হচ্ছে কিনা তা নিশ্চিত করা। এখন যদি নুরুল ইসলাম যদি অবৈধভাবে যদি কোনো কিছু করে, তাহলে সেটাও কি করবেন, সাক্ষী সেটা নিশ্চয়তা বিধান করবেন। 3 নম্বরে হচ্ছে পুলিশ কোনো দ্রব্য ফেলে রাখা বা লুকিয়ে রাখা প্রতিরোধ করা। অর্থাৎ পুলিশ যদি আগেই কোনো মালামাল রেখে দেয়, তল্লাশির সময় দেখা গেল যে একজন এসে আগে মালামাল রেখে দিল, দিয়া পরে তল্লাশিতে লাগলো, তাহলে তো সেটা কি করবে, সাক্ষীরা সেটা নিশ্চয়তা দিবেন যে আসলে এরকম পুলিশ কোনো কাজ করে নাই। আর 4 নাম্বার হচ্ছে তল্লাশির নির্ভরযোগ্য সাক্ষ্য পাওয়া। অর্থাৎ যখন যে সাক্ষ্যটা বা জব্দ তালিকা প্রস্তুত করা হবে, এটার জন্য একটা নির্ভরযোগ্য সাক্ষ্য প্রমাণ হিসেবে গ্রহণ হয়। এই জন্যই 2 বা ততোধিক ব্যক্তিকে সাক্ষী হিসেবে উপস্থিত রাখা হয়। এই ছিল আমাদের ফৌজদারি কার্যবিধি আইনের 103 ধারার আলোচনা। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 104 ধারা, দাখিল। এখানে স্যার একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলেন। আমরা তো এতক্ষণ পড়ছি যে পরোয়ানাকালে তল্লাশি করার পদ্ধতি, তাই না? হ্যাঁ, তো এখানে আমাদেরকে একটা প্রশ্ন সমীক্ষন করেন যে এই এই আঙ্গিকে যে প্রশ্নটা হতে পারে যে
যেমন যেমন ক থেকে এই খ গ এরকম একটা সাজায় এরকম একটা প্রশ্ন যদি করতেন আমরা একটু ক্লিয়ার হইতাম বিষয়টা না। যদি আপনি একদম পাই টু পাই সব বলে দিচ্ছেন, তারপর একটা প্রশ্ন আকারে যদি বলতেন তাহলে আমাদের জন্য সহজ হতো আর কি। সেটা শর্ট করেন আর লং করেন, যেটাই করেন। আচ্ছা, তাহলে আপনারা একটু মনোযোগ দেন। যেহেতু প্রশ্নটা একটু লম্বা করে করব, আপনারা একটু মনোযোগ দিবেন, তাহলে মনে হচ্ছে আমার প্রশ্নটা রিপিট করা লাগবে না, ঠিক আছে? জব্দ তালিকা বলতে কি বুঝেন? জব্দ তালিকায় দুইজন সাক্ষী হাজির করার বিধান কি? জব্দ তালিকা বলতে কি বুঝেন? জব্দ তালিকায় সাক্ষী হাজির করার বিধান কি? এবং এই সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি কার্য করার উদ্দেশ্য আলোচনা করুন। সেন্টু মিয়া। প্রথমত প্রথমত জব্দ তালিকা বলতে আমরা যেটা বুঝি যে গ্রেপ্তারি তল্লাশি পরোয়ানা চলাকালে উদ্ধারকৃত কোনো আলামত নিজ দখলে নিয়ে হেফাজতে নিয়ে একটা জব্দ তালিকা আমলে তৈরি করাকে জব্দ তালিকা বলা হয়। দ্বিতীয়ত তল্লাশি তল্লাশিকালে কোনো দ্রব্য বস্তু পাওয়া গেলে বা না গেলে তল্লাশি কর্মকর্তা বা পুলিশ অফিসার কর্তৃক যেই তালিকা প্রস্তুত করা হয় তাকে জব্দ তালিকা বলে। ফৌজদারি কার্যবিধি আইনের 103 ধারা 3-2, ফৌজদারি কার্যবিধি আইনের 103-2, পিআরবি 280 বিধি। জব্দ তালিকায় সাক্ষী হাজির করার বিধান কি? তখন কি দিবেন? পরের প্রশ্ন, জব্দ তালিকায় সাক্ষী হাজির করার বিধান কি? জব্দ তালিকায় সাক্ষী হাজির করার যদি বিধান আমরা বলতে যাই, তাহলে আমরা কোথাও কোনো তল্লাশি পরোয়ানা পরিচালনা করা গেলে যে উদ্ধারকৃত মালামালটা আমরা উদ্ধার করছি বা হচ্ছে গা সেটার কোনো কিছু লুকায় রাখছি কিনা বা হচ্ছে নিচ থেকে কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে সে মালটা আমরা জব্দ তালিকায় হিসেবে নিচ্ছি কিনা, তো সেই কারণে না, বিধানটা হচ্ছে যে তল্লাশিকালে অবশ্যই সাক্ষীর উপস্থিতি বাধ্যতামূলক। তল্লাশিকালে অবশ্যই সাক্ষীর উপস্থিতি বাধ্যতামূলক। ফৌজদারি কার্যবিধি আইনের 103-1 উপধারা অনুসারে পুলিশ অফিসার কোনো তল্লাশি পরিচালনার পূর্বে অবশ্যই 2 বা ততোধিক স্থানীয় ব্যক্তিকে সাক্ষী হওয়ার জন্য আহ্বান করবেন। আপনি এইগুলা বলতে হবে, ঠিক আছে? যে সাক্ষী হাজির করার বিধান হচ্ছে যে আপনি তল্লাশি পরিচালনাকালে অবশ্যই সাক্ষীর উপস্থিতি ছাড়া আপনি তল্লাশি পরিচালনা করতে পারবেন না, সেটা স্থানীয় হোক আর অস্থানীয় হোক। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফৌজদারি কার্যবিধি আইনের 103-1 উপধারা অনুসারে সেটার ব্যবস্থা নিতে হবে। এটা গেল দ্বিতীয় প্রশ্ন, বুঝা গেছে? জি স্যার। 3 নম্বর প্রশ্ন হইল, তল্লাশি পরিচালনায় সাক্ষী হাজির করার উদ্দেশ্য কি? তল্লাশি কার্যক্রমে সাক্ষী হাজির করার উদ্দেশ্য কি? সাক্ষী হাজির করার উদ্দেশ্য হচ্ছে স্যার যে আদালতে আমরা যে তল্লাশি পরোয়ানা পরিচালনা করার পরে যে জব্দ তালিকা তৈরি করি, আদালত যদি মনে করে যে এখানে পুলিশের কোনো ঘাটতি রয়েছে বা কোনো ত্রুটি বিচ্যুতি আছে, তো ওই পরিপ্রেক্ষিতে আমরা যে সাক্ষীটা ইয়া করলাম, মানে জব্দ তালিকায় সাক্ষী হিসেবে তাদেরকে রেডি করলাম, তো তারা তারা এখানে থাকা উদ্দেশ্য যে পুলিশ এখানে সুষ্ঠুভাবে তল্লাশি পরোয়ানা চালাইছে, পুলিশের দ্বারা কোনো ব্যাঘাত সৃষ্টি হয় নাই, বা পুলিশের দ্বারা মালিক কর্তৃপক্ষ বা হচ্ছে গিয়া এই বা হচ্ছে গিয়া যে ব্যক্তিরা এই মানে কি বলে অপরাধী না তার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এই জন্য সাক্ষীর উপস্থিতিটা খুবই দরকার। আচ্ছা, আমি এই উদ্দেশ্যটা বলি। আমি 4টা উদ্দেশ্য বলছিলাম, আপনারা হয়তো মনোযোগ দেন নাই। তল্লাশিকালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পক্ষপাত প্রতিরোধ করা। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সেটা পুলিশও হইতে পারে, অন্য কোনো ব্যক্তিও হইতে পারে, তার পক্ষপাত প্রতিরোধ করা। ন্যায়সঙ্গত তল্লাশি নিশ্চিত করা। পুলিশ অফিসার কর্তৃক কোনো দ্রব্য ফেলে রাখা বা বেআইনিভাবে কোনো ব্যক্তিকে হয়রানিমূলক কার্যক্রম প্রতিরোধ করা এবং তল্লাশির নির্ভরযোগ্য সাক্ষ্য সংগ্রহ করা। এই 4টা উদ্দেশ্যই হইল সাক্ষী হাজির করার উদ্দেশ্য। বুঝা গেছে? তাহলে 4টা বিষয় আমি জি সহজ স্যার। করে বলি। পক্ষপাত প্রতিরোধ করা, ন্যায়সঙ্গত তল্লাশি নিশ্চিত করা, পুলিশি হয়রানি
বা প্রতিরোধ করা, বা পুলিশ যাতে হয়রানি করতে না পারে এই ধরনের কার্যক্রম করা। আর 4 নাম্বার হচ্ছে নির্ভরযোগ্য সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা। এই 4টা বিষয় হচ্ছে উদ্দেশ্য। ক্লিয়ার? ফৌজদারি জি স্যার, কার্যবিধি পক্ষপাত 104 ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের 104 ধারা দাখিলকৃত দলিল বা বস্তু আদালত আটক করতে পারেন। এখন এই যে আদালত কোন দলিলটা আটক এবং হাজির করবেন, আটক রাখবেন, কোন দলিলটা? বিচারের স্বার্থে যে বিষয়টা আদালতে হাজির আটক রাখা হয় সেরকম। মামলার সাথে সংশ্লিষ্ট যে দলিল, সেটা 94, 95, 96, 103-2 যাই হোক, এই যে মামলার সাথে সংশ্লিষ্ট যে দলিল বা বস্তু আছে সেগুলো আদালত আটক রাখতে পারবেন। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 105 ধারা, যে স্থানে তল্লাশির জন্য পরোয়ানা জারি করার ক্ষমতাবান নির্বাহী ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট, তার উপস্থিতিতেও তিনি সেই স্থানে তল্লাশির নির্দেশ দিতে পারেন। তাহলে ম্যাজিস্ট্রেট যে তার উপস্থিতিতে তল্লাশির আদেশ দিতে পারেন, এই ধরনের আমরা আরো 2টা ধারা পাইছিলাম। ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে কার্যক্রম করতে পারেন, এই 2টা ধারা কোন কোন ধারা? 64, 65 স্যার। 64, 65 ধারা, হ্যাঁ সঠিক। 64 এবং 65 ধারার ক্ষেত্রেও ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন, নিজে উপস্থিত থেকে সেগুলা গ্রেপ্তার করার আদেশ দিতে পারবেন। তারপর হলো 8ম অধ্যায়, শান্তিরক্ষা এবং সদাচরণের মুচলেকা। যেহেতু আমরা আগে এই অধ্যায়টা একবার আলোচনা করছিলাম, এখন আমি এই অধ্যায়ে প্রবেশ করার আগে আপনাদের কাছ থেকে আগে একটা প্রশ্নের উত্তর নেই, দেখি আপনারা কতটুকু ধরে রাখতে পারছেন। শান্তিরক্ষার মুচলেকার সংজ্ঞাটা একটু বলুন, শান্তিরক্ষার ও মুচলেকা সংজ্ঞাটা একটু বলুন। রেদওয়ান বলেন। কোনো ব্যক্তি অপরাধী বা অপরাধ করতে পারে বা তার দ্বারা শান্তি ভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ব্যক্তির কাছ থেকে শান্তি রক্ষা, মানে সে অপরাধ করবে না, তার দ্বারা শান্তি বজায় থাকবে, এরকম একটা মুসলেখা নেওয়াকে শান্তি রক্ষা মুসলেখা বলে। সেন্টুমি আবার বলেন। অপরাধী কর্তৃক অপরাধ সংগঠিত হবে না এ মর্মে তাহার নিকট হতে যে চুক্তিপত্র নেওয়া হয় তাকে শান্তিরক্ষা মুসলেখা বলা হয়। মোটামুটি ঠিক আছে। দ্বারা 106। শান্তিরক্ষার মুচলেকায় কি শুধু দ্বারা 106 দিবেন? পিআরবি 149। না, বলতেছি শান্তিরক্ষা মুচলেকায় কি শুধু ফৌজদারি কার্যবিধি 106 দিবেন, আর কোনো দ্বারা দিবেন না? জি স্যার, এখানে তো আছে, এইটা তো মনে নাই, দণ্ডবিধি আছে স্যার। 106 শান্তিরক্ষা স্যার। দণ্ড 106 এবং 107। আচ্ছা, আমি শান্তিরক্ষার মুচলেকার সংজ্ঞাটা একটু বলে দেই। কোনো ব্যক্তি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি শান্তি ভঙ্গের সম্ভাবনা, সহায়তা, ভীতি প্রদর্শনের দায়ে দণ্ডিত হয়। কথাগুলো বুঝবেন। কোনো ব্যক্তি আঘাত, শান্তিভঙ্গের সম্ভাবনা, সহায়তা, ভীতি প্রদর্শনের অপরাধে অভিযুক্ত হয়ে দণ্ডিত হয়েছে, বা বা জনসাধারণের শান্তি বিনষ্ট করে বা সম্ভাবনা আছে, উক্ত ব্যক্তির নিকট হতে জামিনদার সহ বা জামিনদার ব্যতীত জেলা ম্যাজিস্ট্রেট
বা নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্ধারিত সময় সর্বোচ্চ 3 বছর বা সর্বনিম্ন 1 বছর সময়ের জন্য যেই মুসলেকা সম্পাদন করেন তাকে শান্তিরক্ষার মুসলেকা বলে। কথাটা কি বোঝা গেছে নাকি আবার বলবো? না, আরেকটু সহজ ভাষায় বলা যায় কি স্যার? আরেকটু সহজ ভাষায়। স্যার একটু, জি স্যার একটু মানে অ্যাড করা লাগবে স্যার, ওই যে দণ্ডিত দণ্ডিত হওয়ার পরে। এখানে 2টা চ্যাপ্টার আছে, আপনাদের আরেকটু সহজ করে আমি দেই। যে দণ্ডিত ব্যক্তি, যেই ব্যক্তি কোনো অপরাধের জন্য আঘাত বা শান্তিভঙ্গের অপরাধে অভিযুক্ত হয়, যেই ব্যক্তি কোনো আঘাত বা শান্তিভঙ্গের জন্য অপরাধে অভিযুক্ত হয়ে অথবা শান্তিভঙ্গের সম্ভাবনা আছে, উক্ত ব্যক্তির নিকট হতে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তি রক্ষার জন্য যেই মুসলেকা সম্পাদন করেন তাকে শান্তি রক্ষার মুসলেকা বলে। এটা কি বোঝা গেছে? এটা দোয়ান। বলেন, আরেকবার বলেন সবার সৌজন্যে। আচ্ছা, তাহলে এখন আর একটু ব্যতিক্রম ভাবে বলি। হ্যাঁ, দণ্ডবিধি আইনে আঘাত এবং ভীতি প্রদর্শনের জন্য দণ্ডিত ব্যক্তি, দণ্ডবিধি আইনে আঘাত এবং ভীতি প্রদর্শনের দায়ে দণ্ডিত ব্যক্তির অথবা জনসাধারণের শান্তির শৃঙ্খলা বিঘ্ন করতে পারে বা বিনষ্ট করতে পারে, সেই ব্যক্তির নিকট হতে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিনদার সহ বা জামিনদার ব্যতীত অনধিক 3 বছর সময়ের জন্য যে মুসলেকা সম্পাদন করেন তাকে শান্তিরক্ষার মুসলেকা বলে। বুঝা গেছে? দুই নাম্বারটা তো সহজ আসলে স্যার বেশি। এখন তো এখন আমার ইচ্ছা জটিল হয়ে গেল গা। এখনটা আবার জটিল হয়ে গেছে তাহলে। জি স্যার, 2 নাম্বারটাই সহজ ছিল। 2 নাম্বারটাই সহজ ছিল। জি স্যার। আচ্ছা, তাহলে এইভাবে সহজভাবে বলে দিবেন যে ফৌজদারি কার্যবিধি আইনের 106, 107 ধারা মোতাবেক, ফৌজদারি কার্যবিধি আইনের 106 এবং 7 ধারা মোতাবেক কোনো অপরাধে দণ্ডিত ব্যক্তি, কোনো অপরাধে দণ্ডিত ব্যক্তি বা জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে পারে সেই ব্যক্তির নিকট হতে যে মুসলেকা সম্পাদন করা হয় তাকে শান্তিরক্ষার মুসলেকা বলে। এখন ঠিক আছে স্যার। ঠিক আছে, এখন এইভাবে তাহলে বলে দিবেন যে ফৌজদারি কার্যবিধি 106, 107 যে শান্তি রক্ষার জন্য কোনো অপরাধে দণ্ডিত ব্যক্তি এবং শান্তি শৃঙ্খলা জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে পারে এইরকম ব্যক্তির নিকট হতে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যেই মুসলেকা সম্পাদন করেন তাকে শান্তিরক্ষার মুসলেকা বলে। এইটুকু পর্যন্ত বলে দিবেন, তাও অন্তত মনে হয় যে মার্ক পাবেন, সমস্যা নেই। তারপর হচ্ছে, এটা কি বোঝা গেছে? তাহলে সামনে অ্যাডভান্স হই। জি স্যার, বুঝছি স্যার। তারপরে হচ্ছে 107 দ্বারা অন্যান্য ক্ষেত্রে শান্তিরক্ষার মুসলেকা, সেটা হচ্ছে 1 বছরের জন্য জামিনদার সহ বা জামিনদার ব্যতীত। এখানে আর এত কিছু বলার আর সুযোগ নাই। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 108 দ্বারা রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকের নিকট হতে সদাচরণের মুসলেকা। এখন যদি আপনাকে প্রশ্ন দেয় যে সদাচরণের মুসলেকা বলতে কি বুঝেন, তাহলে কি বলবেন? 109, 10। 8, 9, 10
108, 9, 10 ফৌজদারি কার্যবিধি আইনের 108, 109, 110 রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকের নিকট হতে, ববগুরে ব্যক্তির নিকট বা সন্দেহভাজন ব্যক্তির নিকট হতে, বা অভ্যাসগত অপরাধী গৃহভঙ্গকারী ব্যক্তির নিকট হতে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যে মুসলেকা সম্পাদন করেন তাকে সদাচরণের মুসলেকা বলে। চাইলে এটার মধ্যে আপনি আবার সময় দিবেন যে অনধিক 3 বছর, কম করে 1 বছর, এরকম উল্লেখ করে দিবেন পিআরবি 288, 289 বিধি। সদাচরণের মুসলেকার ক্ষেত্রে অবশ্যই ফৌজদারি কার্যবিধি আইনের 108, 109, 110 এই 3টা দ্বারা, আর শান্তি রক্ষার ক্ষেত্রে 106, 107। বুঝা গেছে? স্যার 108 যে বলছে যে রাষ্ট্রদ্রোহী বিষয় প্রচারকারীর নিকট হতে সদাচরণ মুসলেকা, এটা কি স্যার রাষ্ট্রের কোনো ক্ষতি হতে পারে বা রাষ্ট্রীয় ব্যক্তিদের কোনো ক্ষতি হতে পারে এরকম প্রচারণাকারী কোনো ব্যক্তির নিকট থেকে যে মুসলেকা নেওয়া হয়েছে এটা বলছে স্যার? এখানে ধারা আছে, আমি আপনাদের ধারাগুলা বলি নাই। ফৌজদারি কার্যবিধি দণ্ডবিধি আইনের 123 ক, 123 কতে কি বলছে? দণ্ডবিধি আইনের 123 কতে রাষ্ট্রের সার্বভৌমত্ব বিলুপ্ত করা, বিলুপ্তের দাবি করা। যে বাংলাদেশ স্বাধীন হয়ে কি হয়েছে, এটা তো আমরা বংশ ক্ষতি করছে, পাকিস্তানের সাথে থাকলেই আমরা ভালো থাকতাম, ঠিক না? এই যে আপনি যে শব্দগুলো বললেন, এইটার জন্য আপনার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 123 ক, বা আপনি এইগুলো প্রচার করলেন। তারপরে হচ্ছে 124 ক, রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রদ্রোহিতা কি? যে সরকারের বিরুদ্ধে কোনো ধরনের নিন্দা প্রকাশ করা, সেটা হলো রাষ্ট্রদ্রোহিতা। তারপরে হচ্ছে 153 ক, যে শ্রেণী বিভেদ, যে হিন্দু মুসলিম অথবা হিন্দু হিন্দু, মুসলিম মুসলিমের মধ্যে কি করলেন, একটা বিদ্বেষ সৃষ্টি করলেন যাতে তারা মারামারি করে, এটার জন্য সেটা রাষ্ট্রদ্রোহী হইতে পারে। তারপরে হচ্ছে বিচারককে অপমানজনক ভীতি প্রদর্শন করা বা মানহানি করা। বিচারককে, যে আদালতের বিচারকরা বললেন যে আপনি কি এমন হয়েছেন যে আপনি আমার এই করবেন সেই করবেন, এই যে শব্দগুলা বললেন, এই জন্য এই ব্যক্তির নিকট হতে 108 ধারা মোতাবেক সদাচরণের মুসলেকা নেওয়া হয়, যাতে সে এইসব কার্য আর না করে, বাংলাদেশের সর্বত্র সে এই সদাচরণ নিয়ন্ত্রণ করবে। 108 বুঝতে ধারা। পারছি স্যার। আর 109 ধারা হচ্ছে ববগুরে বা সন্দেহভাজন ব্যক্তির নিকট হইতে সদাচরণের মুসলেকা। ববগুরে তো আমরা বুঝি যে তার উপস্থিতি গোপন করে, নিজের অপরাধ করার জন্য সতর্কতা অবলম্বন করে, যার কোনো জীবিকার প্রকাশ্য পন্থা নাই, সেই হচ্ছে ববগুরে। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 110 ধারা, অভ্যাসগত অপরাধী। অভ্যাসগত অপরাধী বলতে তো আমরা বুঝি কি, যেই ব্যক্তির কাজই হচ্ছে চুরি করা, ডাকাতি করা, জালিয়াতি করা, চুরাই মাল গ্রহণ করা, চোরদের আশ্রয় দেওয়া, চুরাই মাল গোপন করা, চুরাই ব্যক্তিদের সাহায্য করা, অপহরণ করা, বলপূর্বক সম্পত্তি আদায় করা, প্রতারণা করা, ক্ষতি সাধন করা, তারপরে হচ্ছে জাল নোট, মুদ্রা তৈরি করা। অর্থাৎ যার কাজই হচ্ছে কি, যে সে অপরাধ ছাড়া আর কোনো ভালো কাজ সে করতে পারে না, এই হচ্ছে কি অভ্যাসগত অপরাধী। অর্থাৎ সে অপরাধের সাথে কোনো না কোনো ভাবে জড়িত, সে অপরাধ ছাড়া সে চলতে পারে না, এই ব্যক্তিকে বলে অভ্যাসগত অপরাধী। বুঝা গেছে? জি স্যার। তাহলে সদাচরণের মুসলেকা হইল 108, 109, 110, পিআরবি 288, 289 বিধি। এখন এই সদাচরণ বা শান্তি রক্ষার মুসলেকা নেওয়া হয় কি জন্য? অপরাধ করার পরে নাকি অপরাধ করার আগে? অপরাধ করে স্যার। অপরাধ করার আগে। এখন এটার উদ্দেশ্য কি? সদাচরণের মুসলেকার উদ্দেশ্য কি? যে অপরাধ করতেছে তারে শাস্তি দেওয়া, নাকি সমাজের মানুষকে নিরাপদ রাখা? সমাজের মানুষকে নিরাপদ রাখা। সমাজের মানুষকে নিরাপদ রাখা এবং যেই ব্যক্তি অপরাধ করতে গেছে তাকে অপরাধ থেকে বিরত রাখা,
এটাই হচ্ছে সদাচরণ এবং শান্তি রক্ষার মুসলেকার উদ্দেশ্য। এই উদ্দেশ্যগুলো একটু নোট নিবেন, ঠিক আছে? কারণ সব সময় তো সবকিছু বলা যায় না। কারণ যেহেতু এখন আমরা সেকেন্ড টাইম লাস্ট পার্টে আমরা চলতেছি, এরপরে আর মনে হয় যে ফৌজদারিতে আর আলোচনা করার কোনো সুযোগ নাই। এই জন্যই এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন যে শান্তি রক্ষা স্যার এবং সদাচরণের মুসলেকা নেওয়া হয় যে অপরাধীকে স্যার অপরাধ মুসলিমটাকে যে আগে নিবে স্যার, এটা একটু বাংলাদেশে বলতেছে। বুঝলাম না ভাই। স্যার মুসলেখা অপরাধের আগে যে মুসলেখা নেয় স্যার, ওইটা স্যার। হ্যাঁ, এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 107, 108, 109, 110 এই 4টা ক্ষেত্রে আগে মুসলেকা নেওয়া হয়। ফৌজদারি কার্যবিধি আইনের 107, 108, 109, 110 এটা হচ্ছে কি যে আদালত জানতে পারছে যে কালাম মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য এখানে উশৃঙ্খলতা করবে, এই জন্য 107-এ তার কাছ থেকে নিল। 108 হচ্ছে সে কি করছে, আদালত জানতে পারছে যে সে এইরকম একটা প্রিপারেশন নিছে, অথবা কি করছে, সে প্রকাশ করছে রাষ্ট্রদ্রোহমূলক বা শ্রেণী বিভেদের মধ্যে বিদ্বেষ সৃষ্টির জন্য কিছু ভাষা প্রকাশ করছে, তার কাছ থেকে নিবে। 109 হচ্ছে ববগুরে ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তির কোনো জীবিকার পন্থা নাই, এখন সে তারা তো অবশ্যই নিয়ন্ত্রণে রাখা দরকার, কারণ সে কখন কি করে বসে তার তো বলার ঠিক নেই, এই ব্যক্তির কাছ থেকে নিবে। আর হচ্ছে 110 দ্বারা অভ্যাসগত অপরাধী গৃহভঙ্গকারী এই ব্যক্তির নিকট থেকে। কারণ কি, যদি তার কাছ থেকে মুসলেখা নেওয়া না হয় তাহলে সে যে কোনো মুহূর্তে একটা অপরাধ করতে পারে। আর সে অপরাধ করা মানে কি, মানুষের ক্ষতি করা, জানমালের ক্ষতি করা, মানুষের অর্থ নষ্ট করা। এই অর্থ নষ্টতাকে করার জন্য, মানুষকে নিরাপদ রাখার জন্য, সমাজকে সুশৃঙ্খল রাখার জন্য এবং অপরাধীকে অপরাধ থেকে নিবারণ বিরত রাখার জন্য এই মুসলেখা সম্পাদন করা হয়। বুঝা গেছে? জি স্যার, ঠিক আছে স্যার। আজকে আমরা আর সামনে অ্যাডভান্স হওয়ার সুযোগ নাই। এখন আপনারা সদাচরণ এবং শান্তি রক্ষার যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা একটু বলেন তো দেখি আপনাদের নিজেদের মতো করে।